আসসালামু আলাইকুম। এ টু জেড ম্যাথ সিরিজের এটি আমার পঞ্চম ক্লাস। এই পঞ্চম ক্লাসে আমি সাধারণ গণিতের 17 নম্বর অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের ম্যাথগুলো সমাধান করাবো। তো দেখো, আজকে আমি যে ম্যাথটি সমাধান করাবো সেটা হচ্ছে কীভাবে অজীব রেখা তৈরি করতে হয়। তো আমাদের এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকে শ্রেণীব্যাপ্তের গণসংখ্যা দেওয়া থাকবে। আমাদের বলা হবে এই শ্রেণীব্যাপ্তের গণসংখ্যা ব্যবহারের মাধ্যমে অজীব রেখা তৈরি করো। তো আমরা যদি সমাধানে আসি তাহলে প্রথমে আমাদের একটা ছক তৈরি করা লাগবে। সেই ছকে আমরা 4টা কলাম রাখবো এবং সেই 4টা কলামে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এই 4টা টার্ম রেখে দেবো। এখন দেখো, আমি এখানে প্রথমে শ্রেণীব্যাপ্তি রাখছি, তারপর গণসংখ্যা রাখছি। তোমার যদি মন চায় যে তুমি প্রথমে শ্রেণীব্যাপ্তি রাখবা আর তারপরে দ্বিতীয় কলামে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা রাখবে, তুমি রাখতে পারো। এটা মিটার করে না যে তুমি কোন কলামে কোন টার্ম রাখছো, এটা মিটার করে যে আমাদের ছক তৈরি করতে গেলে বা অজীব রেখা তৈরি করতে গেলে কোন কোন টার্মগুলো লাগবে। আমার যেমন এখানে এই 4টা টার্ম লাগবে, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই 4টা টার্ম থাকলেই এনাফ। তো আমার শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল উদ্দীপকে, আমি শ্রেণীব্যাপ্তিগুলো উঠাই রাখছি, দেন গণসংখ্যাও দেওয়া ছিল, গণসংখ্যাগুলো উঠাই রাখছি। আমাকে নির্ণয় করতে হবে কি ক্রমযুক্ত গণসংখ্যা। ক্রমযুক্ত গণসংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়? তো দেখো, ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে গেলে প্রথম শ্রেণীর ক্ষেত্রে আমাদের গণসংখ্যাও যা হবে এই ক্রমযুক্ত গণসংখ্যাও তাই আসবে। বাট দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে যখন আমি ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে যাব, তখন এই দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার সাথে, দেখো দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা কত দিয়ে আছে 8, এই 8-এর সাথে প্রথম শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা যোগ করতে হবে। তাহলে প্রথম শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত ছিল 4, তাহলে এখানে কী হবে 8 যোগ 4, 8-এর সাথে 4 যোগ করলে 12 আসে। তাহলে আমাদের দ্বিতীয় শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হবে 12। এখন দেখো, আমি যখন তৃতীয় শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে যাব, তখন এই তৃতীয় শ্রেণীর গণসংখ্যা কত ছিল 10, এই তৃতীয় শ্রেণীর গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা যোগ করতে হবে। তাহলে 10 যোগ 12 কত আসবে 22, তাহলে এটা হবে হচ্ছে 22। সিমিলারলি মনে করো এই 22-এর সাথে 20 যোগ করলে আমি কী পাবো, আমি চতুর্থ শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা পেয়ে যাবো। তাহলে 42, তারপরটা হবে হচ্ছে 54, 54-এর সাথে 6 যোগ করলে পাওয়া যায় 60। তো দেখো, আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করা শেষ। এখন আমাদের আসতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে নির্ণয় করতে হয়? তো দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের যে প্রথম শ্রেণী রয়েছে, আমি যখন প্রথম শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করব, তখন এই প্রথম শ্রেণীর নিম্নসীমা কত রয়েছে দেখো 45। প্রথম শ্রেণীর নিম্নসীমা থেকে 0.5 বিয়োগ করতে হবে আর প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমার সাথে 0.5 যোগ করতে হবে। তাহলে আমি যে শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করব, সেই শ্রেণীর নিম্নসীমা থেকে 0.5 বিয়োগ করে দেবো আর ঊর্ধ্বসীমার সাথে 0.5 যোগ করে দেবো। তো দেখো, প্রথম শ্রেণীর নিম্নসীমা দিয়েছে 45, এখান থেকে 0.5 বিয়োগ করলে কত আসবে 44.5 পাওয়া যাবে। তাহলে 44.5 বা 5। এরপর ঊর্ধ্বসীমা যেটা ছিল তার সাথে কী করা লাগবে 0.5 যোগ করা লাগবে। তাহলে ছিল 49, এর সাথে 0.5 যোগ করলে পাওয়া যায় হচ্ছে 49.5। এরপর দেখো, দ্বিতীয় শ্রেণীতে দেওয়া আছে 50 থেকে 54, তাহলে দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা দেওয়া আছে 50 আর ঊর্ধ্বসীমা দেওয়া আছে 54। তাহলে 50-এর সাথে যদি আমি 50 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে কত পাওয়া যাবে 49.5 পাওয়া যাবে। আর ঊর্ধ্বসীমা দেওয়া ছিল 54-এর সাথে 0.5 যোগ করলে কত পাওয়া যাবে 54.5 পাওয়া যাবে। সেমভাবে মনে করো আমি যদি নির্ণয় করি, এটা হবে 54.5 আর এটা হবে হচ্ছে 59.5, দেন 60, এটা হবে 59.5 আর এটা হবে 64.5, এটা 64.5 হবে, এটা 69.5 হবে, লাস্টেরটা আমাদের 69.5 আর এটা হবে হচ্ছে 74.5। তো দেখো, আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করা শেষ। এখন আমাদের কী করতে হবে, মূল কাজে ফিরে আসতে হবে, গ্রাফ তৈরি করতে হবে। তো গ্রাফ তৈরি করতে গেলে আমাদের যে গ্রাফ পেপার রয়েছে, সেই গ্রাফ পেপারে যে কোনো একটা লাইনকে আমরা এক্স অক্ষ বিবেচনা করব এবং যে কোনো একটা উলম্ব রেখাকে আমরা ওয়াই অক্ষ বিবেচনা করব এবং এক্স ওয়াই যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুটিকে আমরা মূল বিন্দু বিবেচনা করব। তাহলে এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এখন দেখো, মূল বিন্দু থেকে আমি প্রথম ঘর পর্যন্ত একটা ভাঙা চিত্র দিয়ে রাখছি, যে এই চিত্রটাকে কী বলা হয়, এটাকে বলা হয় ভাঙা চিত্র। এই ভাঙা চিত্রের দ্বারা কী বোঝায়? এই ভাঙা চিত্রের দ্বারা বোঝায়, দেখো আমাদের শ্রেণীসীমা শুরু হয়েছে কই থেকে, শ্রেণীসীমা শুরু হয়েছে 45 থেকে। তাহলে 0 থেকে 45 পর্যন্ত যে উপাত্তগুলো এই ভাঙা চিত্র দ্বারা উপস্থাপন করা হয়। তাহলে ভাঙা চিত্র দিয়ে বোঝানো হয় যে 0 থেকে 45 পর্যন্ত যে উপাত্তগুলো রয়েছে সেগুলো এখানে বিদ্যমান। তাহলে দেখো, এই প্রথম পার্টটা কী লিখবো, প্রথম পার্টটা আমরা এই যে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা রয়েছে, এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার নিম্নসীমাটা এখানে বসাবো। তাহলে কত হবে, এটা হবে 44.5। এখন দেখো, আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে বা এখানে বসাইতে হবে, সেটা হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর আমি যে এই যে শ্রেণীসীমাগুলো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো বসাইতে যাচ্ছি, কত ঘর সমান সমান কত একক বসাবো। তো
তো দেখো তুমি এখানে ইচ্ছা করলে তুমি এক ঘর সমান সমান কত একক ধরছো সেটাও বলতে পারো। আমি দেখো 5 বর্গ ঘর সমান সমান কত একক ধরবো সেটা বলে দিব, যে আমি এই বরাবর 5 বর্গ ঘর সমান সমান 6 একক ধরতে চাচ্ছি। কেন ধরতে চাচ্ছি? কারণ দেখো আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 44.5 থেকে শুরু হয়ে 49.5 পর্যন্ত আছে। আমি যদি আঙ্গুল গুনি তাহলে দেখো 44.5, 45.5, 46.5, 47.5, 48.5, 49.5, দেখো 6 ঘর কিন্তু হচ্ছে। তার মানে আমাদের এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ব্যবধান হচ্ছে কত? 6। তাহলে আমি কি করছি? এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর সমান সমান 6 একক বিবেচনা করছি। কত একক বলো? 6 একক। এখন দেখো তুমি চাইলে 5 বর্গ ঘর সমান সমান 5 একক বিবেচনা করতে পারো, 5 বর্গ ঘর সমান সমান 10 একক বিবেচনা করতে পারো, চাইলে তুমি 5 বর্গ ঘর সমান সমান 1 একক বিবেচনা করতে পারো। এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করছে। তবে তুমি দেখবা যে তোমার এই যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলোর সাথে যাতে এই ডাটাগুলো বসালে যাতে আমার চিত্রটা একটু ভালো লাগে সেই বিষয়টা একটু ফলো করবে। তো তুমি যদি মনে করো যে আমার হচ্ছে 5 বর্গ সমান 10 একক ধরলে ভালো হবে, তুমি সেটা নিতে পারো। আমি যেমন মনে করো যে আমার এই চিত্রের ক্ষেত্রে যেহেতু আমার এখানে ঘরের সংখ্যা কম, আমি কি করছি 5 বর্গ সমান 6 একক বিবেচনা করছি। তাহলে 5 বর্গ সমান 6 একক বিবেচনা করলে দেখো আমি এখানে কি লিখতে পারি? এই ঘরের ক্ষেত্রে আমি বসাইতে পারি হচ্ছে 49.5, 49.5। তারপর এটা কি বসাবো? দেখো প্রথম কার্ডটা আমি কি বসাইছি? প্রথমটা আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্বাচনটা বসাইছি, তারপরে উর্ধ্বসীমাতে আসছি, এরপরে এই সব উর্ধ্বসীমাগুলো সিকোয়েন্স বা সিরিয়াল অনুযায়ী বসাই যাবো। তো দেখো এরপরে কী হবে? 54.5, তারপরে হবে 59.5, এরপরে 64.5, তারপরে 69.5, লাস্টে 74.5। তাহলে আমি কীভাবে বসাইছি? প্রথমেই যেটা বসাইছি সেটা হচ্ছে আমার প্রথম শ্রেণীর নিম্নসীমা, এরপর বাকিগুলো সবগুলোর উর্ধ্বসীমা বসাই গেছি। তো বসাই দিয়েছি। এটা মনে করো কী বসাইলাম? এগুলো এক্স অক্ষ বরাবর কী বসাইছি বলো? এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এটা একটু উল্লেখ করে দেবো যে আমি এক্স অক্ষ বরাবর কী রাখছি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা রাখছি। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণীসীমা যাই বলো, তো আমরা শ্রেণীসীমা দিলাম। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কিনলাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং এক্স অক্ষ বরাবর কী করছি? ক্ষুদ্রতম 5 বর্গ ঘর সমান সমান 6 একক বলছে। এই ক্ষুদ্রতম 5 বর্গ ঘর বলতে কি বোঝায়? দেখো আমরা যেখানে যে বড় বর্গগুলো আঁকাইছি, এই বড় বর্গের মধ্যে কিন্তু তোমাদের যে গ্রাফ পেপারগুলো থাকবে এরকম ছোট ছোট দাগকার থাকবে। দেখবে যে এই বড় একটা বর্গের মধ্যে এক্স অক্ষ বরাবর ছোট 5টা বর্গ রয়েছে, আবার ওয়াই অক্ষ বরাবর ছোট 5টা বর্গ রয়েছে। তো ওই ছোট বর্গকে আমরা বিবেচনা করছি যে এই ছোট 5টা বর্গ সমান সমান কত? 6 একক। এখন দেখো ওয়াই অক্ষ বরাবর আমরা কী রাখবো? এই ওয়াই অক্ষ বরাবর অজীব রেখা তৈরি করতে গেলে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা রেখা দেওয়া লাগবে। এখন দেখো ক্রমযুক্ত গণসংখ্যা কত পর্যন্ত আছে? 60 পর্যন্ত রয়েছে। এখন দেখো এই ওয়াই অক্ষ বরাবর আমি এক ঘর সমান সমান কত একক ধরবো? তো দেখো আমি যদি এক ঘর সমান সমান 1 একক ধরি, আমার কিন্তু 60টা ঘর লাগবে। বা যদি আমি 5 ঘর সমান সমান 5 একক ধরি, আমার কিন্তু 12টা ঘর লাগবে। কিন্তু দেখো আমার 12টা ঘর তৈরি করতে, 12টা ঘর যদি নিয়ে আমি চিত্র তৈরি করি, চিত্রগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে, দেখতেও খারাপ লাগবে। তো এই জন্য আমার এখানে মনে হয় ভালো হবে যে আমি যদি 5 ঘর সমান সমান 10 একক বিবেচনা করি। 5 ঘর সমান সমান 10 একক লেখাও যে কথা, 1 ঘর সমান সমান 2 একক লেখাও সে একই কথা। তো দেখো আমি 5 ঘরের সাপেক্ষে বিবেচনা করছি যে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর সমান সমান 10 একক। তাহলে আমি বলতে পারি এটা হবে আমাদের 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এটা 60। উপরে আর একটা দাগ থাকলে আমি 70 দিতাম। এখন দেখো আমি ফার্স্টে কী করবো? এই যে 44.5, এই 44.5-এ আমি একটা মনে করো পয়েন্ট বিবেচনা করলাম। এখন ওই 49.5টা কী ছিল? আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ঊর্ধ্বসীমা। এই ঊর্ধ্বসীমা বরাবর আমি দেখবো যে আমাদের গণসংখ্যা কত ছিল। তো দেখো প্রথম গণসংখ্যা ছিল কত? প্রথম শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 4। তাহলে 4টা কোন বরাবর হবে? দেখো আমি যেহেতু 5 ঘর সমান সমান 10 একক ধরছি, তাহলে মোটামুটি হবে 2 ঘর সমান সমান আমাদের আসবে হচ্ছে 4 একক। তার মানে 2 ঘর কোন বরাবর আসছে? দেখো 2 ঘর এই বরাবর আসছে, 2 ঘর আসতে হচ্ছে আমাদের এই বরাবর। তো দেখো এখানে আমাদের 4 হবে। এরপর 54.5-এর ক্ষেত্রে, 54.5-এর ক্ষেত্রে দেখো আমাদের 54.5-এর ক্ষেত্রে আমাদের গণসংখ্যা কত দিয়ে আছে? 12 দিয়ে আছে। 12 কোন বরাবর হবে? দেখো 10 থেকে একটু বেশি হবে, তাহলে 10 থেকে একটু বেশি মানে এই বরাবর হবে কিছুটা। এরপর 59.5-এর ক্ষেত্রে শ্রেণীসীমা দিয়ে আছে দেখো 22, 22টা কোন বরাবর হবে? 20-এর থেকে একটু বড়, তাহলে 20-এর থেকে এই যে একটু বড় দিয়ে দিলাম। তারপরে 64.5, 64.5 কোনটা হবে? 64.5 হবে হচ্ছে আমাদের এই যে 42-এ। 64.5 যে বরাবর রয়েছে সে বরাবর গণসংখ্যা কত দিয়ে আছে? 42। তাহলে আমরা আসি 64.5, 42 হচ্ছে মোটামুটি এই বরাবর। এরপর কি আমাদের 69.5, দেখো 69.5-এর ক্ষেত্রে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা কত দিয়ে আছে? 54, 54 দিয়ে আছে। তাহলে 54 কোন বরাবর হবে? মোটামুটি হবে মনে করো এই বরাবর হবে 54। আর লাস্টেরটা 74.5-এর ক্ষেত্রে আমাদের গণসংখ্যা হবে হচ্ছে 60, 60টা দেখো আমার পারফেক্টলি এই জায়গায় মিলে যাবে। এখন দেখো এই যে আমি এখানে ঘরগুলো দিলাম, এই ঘরগুলো কিন্তু
তোমার ওই যে পরীক্ষার খাতায় যে গ্রাফগুলো দেওয়া থাকবে সেই গ্রাফে কিন্তু দেওয়া থাকবে যে 1 ঘর 2 ঘর 3 ঘর এভাবে এই যেরকম সাধারণ থাকবে 5 ঘর। তো দেখো আমার যেমন প্রথমে কী ছিল, 4 ছিল, যে 49.5 যে ঊর্ধ্বসীমাটা ছিল সেই ঊর্ধ্বসীমা গণসংখ্যা কত ছিল, 4 ছিল। তাহলে 4 যদি হয় এরকম বিবেচনা করবো যে ওয়াই অক্ষ বরাবর 1 ঘর গেলে 2 একক, তাহলে 2 ঘর গেলে 4 একক, তাহলে এই 2 ঘরটা আমার বিবেচনা করতে হবে। তো আমার এখানে যেহেতু দাগ কাটা নাই, আমি মোটামুটিভাবে আনুমানিকভাবে ধরে নিলাম যে এটা আমাদের 4 একক। আর এটাকে ধরে নিয়েছি আমরা কত একক, এটা হচ্ছে আমাদের 12, এটা ছিল হচ্ছে 22, এটা ছিল হচ্ছে আমাদের 22, এরপর কত ছিল 42, আর এটা ছিল 54, আর এটা হচ্ছে 60। এখন কি করতে হবে, আমাদের এগুলো সবগুলো যোগ করে দিতে হবে। তাহলে এখান থেকে এটা যোগ করলাম, এখান থেকে এটা যোগ করলাম, এখান থেকে এটা যোগ করলাম, দেন এইটা, তারপরে এটা, তারপরে এটা। তো দেখো আমাদের অজীব রেখা তৈরি করা শেষ। তাহলে আমরা এই যে এখানে আরেকটা কথা আমাদের বলে দিতে হবে যে আমরা ওয়াই অক্ষ বরাবর কী বিবেচনা করছিলাম, দেখো ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বিবেচনা করছিলাম, ওয়াই অক্ষ বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা বিবেচনা করছিলাম। এটা একটু উল্লেখ করে দেবো, যেটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত, আরে লিখাতে আমাদের ঝামেলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্রমযোজিত, বানানো ভুল হচ্ছে, ক্রমযোজিত গণসংখ্যা। তো তোমরা একটু বুঝে নাও যে এবার আমরা কি লিখেছি, ক্রমযোজিত গণসংখ্যা নিয়েছি বা লিখেছি। তাহলে দেখো আমাদের কিন্তু গ্রাফ কমপ্লিট। তাহলে আমাদের সবচাইতে টার্নিং পয়েন্ট বা মনে রাখার বিষয় কোনটা, যে এক্স অক্ষ বরাবর আমি কী রাখছি, ওয়াই অক্ষ বরাবর কী রাখছি। এক্স অক্ষ বরাবর কী রাখছি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর ওয়াই অক্ষ বরাবর কী রাখছি, ক্রমযুক্ত গণসংখ্যা। আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যে এক্স অক্ষ বরাবর যে ক্ষুদ্রতম ঘরগুলো রয়েছে বা ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ ঘরগুলো রয়েছে, এই ক্ষুদ্র বর্গঘর সমান আমি কত বিবেচনা করছি। তাহলে আমরা কি বলছি যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গঘর সমান 6 একক। আর ওয়াই অক্ষ বরাবর যে আমাদের গণসংখ্যাগুলো ছিল, ওয়াই অক্ষ বরাবর যে ক্রমযুক্ত গণসংখ্যা ছিল, এক্ষেত্রে আমাদের বলতে হবে যে 1 ঘর সমান কত একক ধরছি বা কত ঘর সমান কত একক ধরছি। তো এই যে ওয়াই অক্ষ বরাবর আমরা ক্ষুদ্রতম 5 বর্গঘর সমান 10 একক ধরছি। এরপরে জাস্ট সিকোয়েন্স অনুযায়ী যোগ করে দিলেই হয়ে যাবে। এখানে ফলো করো যে আমরা 44.5 থেকে শুরু করছি, আর 49.5 যে আমাদের যে গণসংখ্যা ছিল সেই গণসংখ্যাটাকে মেনশন করছি। সেমভাবে 54.5টা কি ছিল, দ্বিতীয় শ্রেণীর ঊর্ধ্বসীমা, এই ঊর্ধ্বসীমাতে আমি গণসংখ্যাটাকে ক্রমযুক্ত গণসংখ্যাকে মেনশন করছি। এইভাবে সিকোয়েন্স অনুযায়ী আমি সবগুলোকে কী করছি, যোগ করে বা বিন্দু প্রথমে পয়েন্ট আউট করছি, তারপরে এগুলোকে যোগ করে আমাদের গ্রাফ শেষ করছি। তো আমি আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এরপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।